শেষ দফায় এসে ভোটের নরেন্দ্র মোদী কিন্তু বিরোধীদের অস্ত্রেই বিরোধীদের ঘায়েল করতে চাইছেন, আঘাত হানতে চাইছেন। এতদিন ইন্ডিয়া জোট যেটা বারবার বলে এসেছে যে আসলে বিজেপি আবার ক্ষমতায় এলে সংবিধানটাই পাল্টে দেবে, গণতন্ত্র বলে কিছু তারা রাখতে চায় না এবং একনায়কতন্ত্র দেশে গড়তে চায়, সেই বিষয়টাই কিন্তু নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল। তার মুখে শোনা গেল যে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে নাকি সংবিধান পাল্টে দেবে এবং দলিত জনজাতিদের সংরক্ষণ লুট করে মুসলমানদের দিয়ে দেবে। আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা সৈকত গিরি, তার সঙ্গে কথা বলবো। এবার তো তোমাদের অস্ত্রেই তোমাদেরকে ঘায়েল করতে চাইছেন প্রধানমন্ত্রী। না দেখো, আসলে বিষয়টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রী, আপনার সকলের প্রধানমন্ত্রী, এই প্রথম আমরা দেখতে অভ্যস্ত ছিলাম না, এই প্রথম দেখলাম যে দেশের একজন প্রধানমন্ত্রী নির্বাচনী বৈতরণীতে ইস্যু করছেন ধর্মকে, জাতপাতকে। তার কারণ 5 বছরে যখন ডেভেলপমেন্টের মডেল, উন্নয়নের মডেল যখন ফেল করে যায়, তখন ধর্মের নেশা, ধর্মের রাজনীতি, জাতের রাজনীতিকে সামনে আনতে হয়। সংবিধান পাল্টে দেওয়ার কথা প্রথমে কে বলেছিল? বিজেপির নেতারা বলেছিল, পার্লামেন্টের ভেতরে বলেছে, বাইরে বলেছে যে আমরা এই দেশের সংবিধানকে বদলে ধর্মনিরপেক্ষতাকে বাদ দেব। এরাই প্রথমে বলেছে যে সংবিধান, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের যে সংবিধান, সে সংবিধান তারা মানে না। এরা দিল্লির রাজপথে আরএসএসের নেতারা, বিজেপির নেতারা সংবিধানকে পুড়িয়েছে। যারা গান্ধী খুনে অভিযুক্ত, যিনি গান্ধীকে খুন করেছেন, গডসের মূর্তি বানায়, যারা আম্বেদকরের মূর্তিতে কালি লেপে, যারা প্রতিদিন দলিত আদিবাসী ছাত্রছাত্রীদের ওপর অত্যাচার করে, যারা প্রতিদিন দলিত আদিবাসী মহিলাদের ওপর অত্যাচার করে, তারা আর যাই হোক দলিত আদিবাসী দরদি নয়। রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন একজন আদিবাসী মহিলা। যখন পার্লামেন্ট নতুনভাবে উদ্বোধন হলো, কেন ডাকেননি দ্রৌপদী মুর্মুকে? কেন রাষ্ট্রপতি, আমাদের দেশের যে পরম্পরা তাতে রাষ্ট্রপতি সর্বোচ্চ। আমরা প্রশাসনিক ক্ষেত্রে পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে বা কেন্দ্রীয় সরকারের কাজকর্মের মধ্যে আমরা কেন মোদির মুখ দেখি? কেন দ্রৌপদী মুর্মুকে মুখ করা হয় না? নাকি দ্রৌপদী মুর্মুরা আসলে একটা পুতুলের মতন বসে আছেন, সবটাই একনায়কতন্ত্র মোদির হাতে? আমরা মোদির এই একনায়কতন্ত্র ব্যবস্থার বিরুদ্ধে। আমরা বলতে চাইছি যে মোদি যেটা বলছে আমাদের ইস্যু সেটা বিষয় নয়। আমরা বলছি জাত গণনা করান, জাতি গণনা করান গোটা দেশ জুড়ে। মোদি সেই রাস্তায় হাঁটতে চায় না, গোটা দেশের মানুষকে জানাতে চায় না এই দেশে চায় না। তার কারণ দেখুন, প্র্যাকটিক্যালি আরএসএস আদর্শগতভাবে আরএসএস হচ্ছে আদিবাসী দলিত বিরোধী। এরা একটা সময়ে গোটা দেশ জুড়ে, গ্রামের পর গ্রাম জুড়ে আদিবাসী দলিতদের এক পুকুরের জল ব্যবহার করতে দিত না, আদিবাসী দলিতদের মন্দিরে প্রবেশাধিকার দিত না। এরা খাপ পঞ্চায়েতের পক্ষে চলতো। এরা কুসংস্কার বেড়াজালের মধ্যে একটা ভারতবর্ষকে নিমজ্জিত করে রাখতে চায়। এরা মনে করে যে ওই গণেশের যে মূর্তি সেগুলো নাকি প্লাস্টিক সার্জারি ওই অপারেশন এসব ব্যাপার নেই। মানে যত রকম অবৈজ্ঞানিক ভাবনা চিন্তা। এই রাজ্যেও তো তার উদাহরণ আমরা দেখেছি। একজন নির্বাচিত এমপি, মেদিনীপুরের এমপি ছিলেন, যিনি পার্লামেন্টের একজন নির্বাচিত সদস্য হয়ে বললেন যে গরুর দুধে সোনা খুঁজে পাওয়া যায়। বিজ্ঞান, সাহিত্য, চর্চা, প্রগতি, এগুলো নিয়ে কোনো কথা এদের মুখে নেই। স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদী আসলে ভোটের সময় মুসলমান ইস্যু করতে হবে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে হবে, যাতে হিন্দু ভোট তার পকেটে ঢোকে। মূল কি মুসলমান বিদ্বেষ ছড়িয়ে ভোটটা পাওয়া? কারণ ইন্ডিয়া জোটের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগটা তুলছেন প্রধানমন্ত্রী, তিনি আমি একটু বলে দিই, এটা খুব সফট টার্গেট। আপনি দেখবেন যারা দুর্বল হয়, যারা সংখ্যালঘু মানে কি, তারা সংখ্যায় কম, যারা খুব দুর্বল হয় তাদেরকে যদি সফট টার্গেট করা যায়, তাহলে সংখ্যাগুরুদের মধ্যে একটা আধিপত্যবাদের রাজনীতিকে এস্টাবলিশ করা যায়। ভারতবর্ষের মধ্যে কোনো একটা ইস্যুতে পাকিস্তানকে টার্গেট করা আমাদের উগ্র জাতীয়তাবোধের একটা পরিচয় দেয়। ভারতবর্ষের মধ্যে চায়নাকে আক্রমণ করা খুব সহজেই জাতীয়তাবোধের জিগিরকে তুলে দেওয়া যায়। তার ফলে চায়না, পাকিস্তান, মুসলমান এই যে এক শ্রেণীতে বেঁধে ফেলা হচ্ছে। আপনি বাংলাতেও দেখবেন বারে বারে বলা হয় বাংলাদেশি অনুপ্রবেশকারী। বর্ডার সিকিউরিটি ফোর্স কার আন্ডারে? পাকিস্তান ভারতের সেনাবাহিনী সীমান্ত পাহারা দিচ্ছে, স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে বিএসএফ। আপনার চায়না লাদাখের একটা বিস্তীর্ণ অঞ্চল দখল করে রেখেছে, কেন উদ্ধার করতে পারলেন না? ডোকলাম, অরুণাচল প্রদেশে চায়না প্রতিদিন চোখ রাঙাচ্ছে, কেন কোনো কথা বলছেন না? এবং লাদাখে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেমন আমরা ব্রিজভূষণের ঘটনা জানি, কিন্তু ব্রিজভূষণকে টিকিট দেয়নি, কিন্তু ব্রিজভূষণের ছেলেকে টিকিট দিয়েছে বিজেপি। আড়ালে মানে চোখের সামনে একটা কসমেটিক্স রাজনীতি, মানে আপনার সানগ্লাসে আপনাকে দেখানো হচ্ছে যে আমি এই ইস্যুর ওপরে রাজনীতি করছি, কিন্তু আড়ালে চোর, দুর্নীতিগ্রস্ত, লুটেরা, ধর্ষক তারা ছাড় পাচ্ছে।
ঠিক যেমন লাদাখে একজন ভালো এমপি বিজেপির, আমি ভালো বলবো এই কারণে উনি অসাধারণ বক্তা, বিজেপি করতে পারেন, ভালো বক্তৃতা রাখতেন পার্লামেন্টের ভেতরে। সেই লাদাখের এমপি আজকে বিজেপির বিরুদ্ধে কথা বলছে। লাদাখের এমপি যাকে মোদি হাত ধরে বলেছিল যে লাদাখের ভবিষ্যৎ, তাকে এবারে বিজেপি টিকিট দেয়নি। তার মানে কি, মোদির কথা অনুযায়ী যে চলবে না সে বিজেপিতেও টিকিট পাবে না। লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, একের পর এক নেতা আছে। আধিপত্যবাদ বা একনায়কতন্ত্র শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক নয়, যারা ভারতীয় জনতা পার্টি বা আরএসএসের আইডিওলজিতে বিশ্বাস করেন তারাও এটা অনুভব করছেন যে আসলে 19-এ স্লোগান ছিল ইসবার বিজেপি সরকার, আর 24-এ সেই স্লোগানটা পাল্টে হয়েছে ইসবার মোদি সরকার, বিজেপিটা ভ্যানিস। আপকি বার হোক বা ইসবার হোক, গতবারে ছিল 19-এ বিজেপি সরকার, এবারে বলা হচ্ছে মোদি সরকার, তার মানে বিজেপিটা ভ্যানিস। তার মানে ব্যক্তিকেন্দ্রিক একটা রাজনীতি, গোটা দেশ জুড়ে এক ব্যক্তির মুখোশের আড়ালে নির্বাচনটা করানোর চেষ্টা হচ্ছে। ঠিক যেমন এই একই টিউনিং এই রাজ্যে আমরা দেখতে অভ্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কী বলতেন, সমস্ত বিধানসভার সিটে আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দিন, সমস্ত কাউন্সিলর সিটে আমি প্রার্থী, সমস্ত পঞ্চায়েত সিটে আমি প্রার্থী, সমস্ত লোকসভায় আমি প্রার্থী। আর তারপর যখন চোর মন্ত্রী জেলে যাচ্ছে, চোর কাউন্সিলর ধরা পড়ছে, চোর এমএলএ দলবদল করছে, তখন তিনি বলছেন না না ওই দায়টা তার, ক্রেডিট মমতা বন্দ্যোপাধ্যায় নেবে, তৃণমূল নেবে, আর ডিসক্রেডিট সব ব্যক্তির। কাজের সময় কাজই, কাজ পুরোলে কিষাণজি। এই যে বিরোধী শূন্য ভারতবর্ষ তৈরি করতে হবে মোদির স্বপ্ন, তার জন্য মধ্যপ্রদেশে সরকার কিনে নাও, গোয়াতে সরকার কিনে নাও, মহারাষ্ট্রে সরকার পাল্টে দাও, ইডি সিবিআইয়ের ভয় দেখাও, টাকা দিয়ে কেনো, রিসর্ট রাজনীতিকে এস্টাবলিশ করো, বিরোধী পরিসর রাখা যাবে না। একসঙ্গে এতগুলো সাংসদ ভারতবর্ষের পার্লামেন্টারি ইতিহাসে কোনোদিন বহিষ্কৃত হয়নি। সমালোচনার পরিসরকে সংকুচিত করে দাও। পার্লামেন্ট মানে কি? আলোচনার জায়গা। সবচাইতে বেশি সংখ্যক বিল গিলেটিনে ফেলেছে এই সরকার, মানে আলোচনার মধ্যে আনেনি। যেটা মোদি 2014-র পর 19-এর পর গোটা দেশে করছে, মমতা এই রাজ্যে 2011-র পর করেছে। বিধানসভার ভেতরে চুলের মুঠি ধরে বিরোধী বিধায়িকাদের মারা হয়েছে। বিধানসভার ভেতরে একটু কোনো কথা বললে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। বিধানসভার যারা বিরোধী বিধায়ক তাদেরকে দিনের পর দিন তাদের এমএলএ ফান্ডের টাকা আটকে রাখা হয়েছে, ডেভেলপমেন্টের কাজ করতে দেওয়া হয়নি। মোদি বলে বিরোধী শূন্য ভারত, কংগ্রেস মুক্ত ভারত। দিদিও এখানে একই কথা বলছে, বিরোধী শূন্য বাংলা, বাম কংগ্রেস শূন্য বাংলা। বিজেপি থাকুক দিদির অসুবিধে নেই, দিদি থাকুক মোদির অসুবিধে নেই। এদের দুজনের কমন এজেন্ডা হচ্ছে বাম কংগ্রেস যেন শক্তিশালী না হয়। কংগ্রেস 40টার বেশি আসন পাবে না, এই কথা বলার কথা বিজেপির, বলছে দিদি। তাহলে মোদির কথা দিদির মুখে, তারপরে মনে হয় যে দিদি মোদি আলাদা। আসলে মানুষকে যখন বছরে 2 কোটি চাকরি দিতে ব্যর্থ সরকার, বছরে 2 লক্ষ চাকরি দিতে ব্যর্থ সরকার, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দিতে ব্যর্থ সরকার, যখন পড়াশুনোর খরচ বেড়ে যাচ্ছে হু হু করে, সরকার লাগাম টানতে পারছেন, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম হু হু করে বাড়ছে, সর্ষের তেল চাল ডাল আলু পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে, নতুন কোনো শিল্প সম্ভাবনা কলকারখানা কিচ্ছু তৈরি করতে পারেনি 2 সরকার, তখন দাদা দিদি হিন্দু মুসলমানের তাস খেলছে। দিদি যত বেশি মুসলমানদের তোষণের কথা বলবে তত বেশি হিন্দুত্বের ভোট ব্যাংক মোদির পকেটে যাবে। মোদি যত বেশি মুসলমানের বিরুদ্ধে কথা বলবে তত বেশি মুসলমান ভোট এক কাট্টা হয়ে দিদির পকেটে যাবে। এইটা হচ্ছে রাজনীতি। মুসলমান দরদি অভিনয় করা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালের পর এই রাজ্যে সবচাইতে বেশি খুন হয়েছে সংখ্যালঘু যুবকেরা, মা বোনেরা। ধর্ষিতা হয়েছে সংখ্যালঘু মা বোনেরা, বকটুইতে সংখ্যালঘু মা বোন। আপনি যদি দেখেন শাহজাহান, আরাবুল, শওকত, সব সংখ্যালঘু লোকেদের, সংখ্যালঘু কম বয়সী ছেলেদের, তাদেরকে পড়াশুনোর কলমের বদলে হাতে বোম বন্দুক ধরিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে সবচাইতে বেশি খুন হওয়া তৃণমূলের কর্মী সংখ্যালঘু। আনিস খান বিজেপি বিরোধী আন্দোলনের মুখ, তাকে বাড়ি থেকে পুলিশ দিয়ে মমতা খুন করেছে, তৃণমূল খুন করেছে। সৈফুদ্দিন খুন হয়েছে এই মমতার জমানায়। স্বাভাবিকভাবে দেখুন, এটা না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফেক রাজনীতিটা আজকে মানুষ ধরে ফেলেছে। তার জন্য 21-এর পর বালিগঞ্জ উপনির্বাচনে মমতাকে বেগ পেতে হয়। তার জন্য সংখ্যালঘু মানুষ পঞ্চায়েতে মমতাকে টাইট দেয়। তার জন্য মুর্শিদাবাদে, মালদাতে, কৃষ্ণনগরে বামেরা কংগ্রেসের জোট মিছিলে লোক সংখ্যা বাড়ছে। তার জন্য দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, মেটিয়াবুরুজ, খিদিরপুরে এক ধাক্কায় লোকেরা আমাদের প্রার্থীদের সমর্থন করছে। ভোটের ফলাফল কী হবে আমি জানি না, কিন্তু বাংলার রাজনীতিতে এই বার্তা এসে গেছে যে দিদির এই মুসলমান দরদি অভিনয় এটা বেশি দিন চলবে না। এনআরসি, এনপিআর, সিএ যখন বিল পাস করাচ্ছিল মোদির সরকার, তখন দিদির এমপিরা সব টিকটক করতে ব্যস্ত ছিল। যখন একের পর এক জনবিরোধী বিল পাস হচ্ছিল
মমতা বন্দ্যোপাধ্যায় একদিনও পার্লামেন্টে তার এমপিদের বলেননি মোদির বিরুদ্ধে রাস্তায় নামুন। কুণালবাবু বলছেন উত্তর কলকাতায় বিজেপির 2টো প্রার্থী, তৃণমূলের প্রার্থী নেই। আমরা দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্ট থেকে বেরোচ্ছেন, পেছন থেকে রাজনাথ সিং টুকি মেরে লুকোচুরি খেলার মতন তাকে ডাকলেন, মুচকি হাসলেন, জড়িয়ে ধরলেন, দুজন দুটো দিকে চলে গেলেন। 98 সালে বিজেপির টাকায় তৈরি হওয়া তৃণমূল দুটো দিকে দুটো পথে হাঁটছে, কিন্তু উৎসস্থলটা এক, RSS। সেটা একটা বিষয় তুমি বললে যে রেজাল্ট কি হবে জানো না, কিন্তু এই যে 400 পারের যে স্বপ্ন এক কথায় বিজেপি কর্মীদের সমর্থকদের বিজেপি দেখিয়েছিল, নরেন্দ্র মোদী বিজেপি নেতৃত্বরা বারবার বলছিল, কোথাও কি এই 400 পার যত বেশি করে কিন্তু শেষ দফার দিকে এগিয়ে আসছে নির্বাচনটা, 400 পারের বিষয়টা কি মুছে যাচ্ছে? ইন্ডিয়া জোটের কি রাজনৈতিক চর্চার পরিবেশ এরা রাখেনি, রাজনৈতিক পড়াশুনোর পরিবেশ নেই, কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন হয় না, ছাত্রদের যুবদের রাজনীতির চর্চার মধ্যে এরা যুক্ত করতে চায় না, সব কথাতে খালি হিন্দুত্বের রাজনীতি, হিন্দু মুসলমানের বিভেদ, পাকিস্তান চায়নাকে আক্রমণ। আমি শুরু করছিলাম, আমি আটকে গেছিলাম, ওই এক লাইন শুধু বলেনি, পাকিস্তানের সবচাইতে প্রধানমন্ত্রীর কাছের লোক নরেন্দ্র মোদী। আমি বলছি না, তার বাড়ির বিয়ের অনুষ্ঠানে মোদী নিমন্ত্রণ পায় প্রধানমন্ত্রী হিসেবে নাকি? পাকিস্তান ইন্ডিয়া জোটকে সমর্থন করছে। আমি বলছি দেখো মোদি, আমি তোমাকে প্রথমে বললাম খুব সফট টার্গেট, বিরোধীদের সঙ্গে পাকিস্তানকে টেগিয়ে দাও, চায়নাকে টেগিয়ে দাও, বাংলাদেশকে টাগিয়ে দাও, তাহলে খুব সহজে উগ্র জাতীয়তাবোধ তৈরি করা যায়। আগেকার দিনে রাজারা দেখতো যখন তার সাম্রাজ্য খুব দুরবস্থার মধ্যে যাচ্ছে, তখনই যুদ্ধের দামামা বাজিয়ে দিত, যাতে সমস্ত অন্ন বস্ত্র বাসস্থানের যে ক্ষোভ প্রজাদের সেটা ধামাচাপা পড়ে যায়। ঠিক একইভাবে মোদি 5 বছরে ব্যর্থ প্রধানমন্ত্রী, বেকারত্ব স্বাধীনতার পর সর্বোচ্চ, অর্থনীতিতে দেশ পঙ্গু হয়েছে। এই ব্যর্থতাগুলোকে ঢাকার জন্য পাকিস্তান, চায়না, বাংলাদেশ এইসব করে দেওয়া হচ্ছে। আমি যে কথাটা বলতে চাইছি, চায়নার সবচাইতে বেশি প্রোডাক্ট ব্যবহার করে আমাদের দেশের সরকার। এমনকি খোদ গুজরাটে বল্লভভাই প্যাটেলের যে মূর্তি বসানো হয়েছে সেটা চায়নার। চায়নাতে গিয়ে চায়নার প্রেসিডেন্টের সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদি এক দোলনায় দোলেন। প্রধানমন্ত্রী হিসেবে শুধু না, তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখনও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। এই দেশ, এই যে বারবার বলে না গোমাংস খাওয়া যাবে না, কে কী খাবে, কে কী পরবে, আমার দেশ গোটা পৃথিবী জুড়ে গোমাংস রপ্তানিতে প্রথম স্থান অধিকার করে, এবং যে ব্যবসায়ী হচ্ছে গোমাংস রপ্তানিতে 1 নম্বর বড় ব্যবসায়ী, তামিলনাড়ুতে মোদির ভোট প্রচারে তাকে তার পাশে দেখা যায়। আপনার এই দেশের কোভিশিল্ড বাইরের দেশে গেল, এখন জানা যাচ্ছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে কোভিশিল্ডের মালিক সে বিজেপির ফান্ডে মোটা টাকা দিয়েছে। আমরা দেখতে পেলাম যে এই দেশের সরকার একের পর এক কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা ডোনেশান নিয়েছে। স্বাভাবিকভাবে এই সমস্ত অজুহাত তৈরি করা হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি 400 পারের স্বপ্ন যেটা মোদি দেখাচ্ছেন, আসলে একটা বিজেপি কর্মীরা হতাশ, বিজেপির কোনো ইলেকশন এজেন্ডা নেই। রাম মন্দির, হিন্দুত্ব, হিন্দু মুসলমান, জাতপাত, ধর্ম এসবের বাইরে বিজেপির কাছে কোনো ডেভেলপমেন্টের মডেল নেই। আর তার জন্যই 400 পারের হাওয়া তুলে, জিগির তুলে বিজেপি কর্মীদের উৎসাহিত করবার চেষ্টা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, বা আমি আমার কথা বলছি না, আপনি যদি একটু চর্চা করেন দক্ষিণ ভারতে বিজেপির অবস্থা কী। কেরালাতে বিজেপি খাতা খুলতে পারবে না, তামিলনাড়ুতে খাতা খুলতে পারবে না, কর্ণাটকের ফল খারাপ হবে, মহারাষ্ট্রের ফল খারাপ হবে, তেলেঙ্গানায় খারাপ হবে, অন্ধ্রে খারাপ হবে, বিহারের অবস্থা খুব খারাপ, ইউপিতে গতবারের যে নাম্বার সেই নাম্বারে বিজেপি থাকবে না। আম আদমি পার্টি কংগ্রেস হাত মিলিয়েছে, পাঞ্জাব দিল্লিতে কড়া টক্কর, পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপির বাইনারি ভাঙছে প্রতিদিন, প্রতিরোজ। কোথায় 400 সিট কোথায়? এই কিছুদিন আগে আমি দেখছিলাম কংগ্রেসের তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি একটা ইন্টারভিউতে বলছিলেন যে 400 হওয়া সম্ভব যদি ওই মোদি বারবার পাকিস্তান, চায়না, বাংলাদেশ বলছে, পাকিস্তান, চায়না, বাংলাদেশে যদি বিজেপির এমপি কেউ যেতে তাহলে 400 পার হতে পারে, ভারতবর্ষে 400 হতে পারে না। স্বাভাবিকভাবে মানুষ সংঘবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, মোদি বিরোধী হাওয়া গোটা দেশে কাজ করছে। আপনি যদি দেখেন গোটা দেশের রাজনীতিতে বিজেপিও কনফিডেন্টলি বলতে পারছে না তারা 300 পেরোবে কিনা। মোদি, অমিত শাহ বলছে, বিজেপির আর কোন নেতা বলছে? রাজনাথ সিং বলছে, নীতিন গডকরি বলছে না তো। তাহলে একটা মোদি ম্যানিয়া, মোদি ম্যাজিক, ধর্মের ওপর এজেন্ডা, 400 পার করাবার স্বপ্ন দেখিয়ে বিজেপি কর্মীদের উৎসাহিত করা, ডেভেলপমেন্টের মডেল যখন ফেল হয়, সরকার যখন 5 বছরে তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়, তখন এই উন্মত্ত জিগির, উন্মত্ত জাতীয়তাবোধের হাওয়া, রাজনীতি বিবর্জিত একটা উগ্রতা, একটা রাজনৈতিক দলের ভাষা, তার জন্য প্রধানমন্ত্রীর ভাষা এরকম ভাষা হয়? বিরোধীদের কোন ভাষায় আক্রমণ করছেন?
এরকম অশালীন মন্তব্য, অশালীন কথাবার্তা এর আগে তো আমরা দেখেছি। আমরা তো বিরোধিতা করতাম মনমোহন সিংয়ের একটা সময়, আমরা তো বিরোধিতা করেছি অটল বিহারী বাজপেয়ীর, আমরা তো বিরোধিতা করেছি ইন্দিরা গান্ধীর। আমরা তো কোনোদিন এই ভাষাগুলো দেখতে অভ্যস্ত না। এই কোন প্রধানমন্ত্রী যার মুখের ভাষা এই জায়গায়? এই কোন প্রধানমন্ত্রী যিনি মঞ্চে দাঁড়িয়ে হিন্দু মুসলমান বলছেন? তিনি তো দেশের প্রধানমন্ত্রী। একই রকম ভাষা সন্ত্রাস আমরা দেখেছি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে। নাড্ডা, চাড্ডা, গাড্ডা, বিজেপি তৃণমূল দুটোই আমাদের শত্রু, কিন্তু অশালীন ভাষার ব্যবহার যেভাবে রাজনীতিতে বাড়ছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যেভাবে পাল্লা দিয়ে কম্পিটিশনে নেমেছেন, রাজ্যপাল, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এদেরকে দেখে সমাজ রাজনীতিটাকে দেখে। তারা যদি মানুষের সামনে একটা কলুষিত রাজনৈতিক ব্যবস্থা উপহার দেয়, তখন ওই কলুষিত ব্যবস্থার মধ্যে পরিবর্তন দরকার হয়। পরিবর্তন মানেই রেভলিউশন। সেই বিপ্লবের কাজ বাম কংগ্রেস ইন্ডিয়া জোট গোটা দেশে করছে। এখন প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া জোটের ক্রেডিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গুলিয়ে দিতে চাইছেন, মোদি মমতাকে আমাদের সঙ্গে টাগিয়ে দিতে চাইছেন। তার কারণ সভ্যতার ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে প্রত্যেকটা বিরোধী ঐক্যের মধ্যে শাসক তার অনুগত চরকে ঢুকিয়ে রাখে, গুপ্তচরকে। এটা রাজনৈতিক কৌশল। সেই কৌশলে মোদি হাঁটছেন। মমতাকে ঢুকিয়ে রেখেছেন, এদিক ওদিক ছেড়ে রেখেছেন। প্রথমে বলেছিলেন, লিস্ট দিয়েছিলেন মমতাকে যে তোমার ভাইপোকে জেলে ঢোকাবো না, তুমি ইন্ডিয়া জোটের প্রথম 2-3টে মিটিংয়ে গিয়ে ইন্ডিয়া জোটটাকে ঘেঁটে দাও। তারপর মমতা পাল্টা বার্তা দিয়ে দিয়েছে যে আমি এখানে 42টা সিটে লড়বো, কংগ্রেস, সিপিএম, বিজেপি সব এক হয়ে গেছে। এইসব বলে টলে মানুষকে বিভ্রান্ত করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গিয়ে বলছেন যাদবপুরে মিমি চক্রবর্তীকে প্রার্থী করা ভুল হয়েছে, বসিরহাটে নুসরাতকে প্রার্থী করা ভুল হয়েছে। তার আগের বারে বলেছিলেন সুগত বসুকে প্রার্থী করা ভুল হয়েছে। তার আগের বারে বলেছিলেন যে সমস্ত সাংবাদিকদের রাজ্যসভায় পাঠানো ভুল হয়েছে। তার আগের বারে বলেছিলেন ইমরানকে রাজ্যসভায় পাঠানো ভুল হয়েছে। আবার 5 বছর পর বলবেন সায়নী ঘোষকে প্রার্থী করা ভুল হয়েছে। আবার 5 বছর পর বলবেন হাজী নুরুল ইসলামকে প্রার্থী করা ভুল হয়েছে। বিষয়টা হচ্ছে, মানুষকে চটকদারি রাজনীতি এরা উপহার দিতে চায়, ইস্যু নয়, মুখের ওপর ভোট করাতে চায়। মুখ চকচকে হলে, ফর্সা হলেই যে সে মানুষ ভালো হয় এমনটা নয়। আমাদের দেশ, আমাদের হিন্দুস্তান তৈরি করেছে যে গরিব কিষাণ মজদুররা, তারা কেউ চকচকে ফর্সা নয়। তামিলনাড়ু কৃষকরা যখন নগ্ন অবস্থায় দিল্লিতে মিছিল করে, পাঞ্জাবের জাট কৃষকরা যখন দিল্লি অবরুদ্ধ করে রাখে, তাদের মাথার ঘাম পায়ে পড়ে, শুধু রুটি ডাল খেয়ে দিনের পর দিন ওই শীত, গ্রীষ্ম, বর্ষা, ঠান্ডার মধ্যে তারা ওই হাইওয়েতে ঘুমিয়ে থাকে। ওরাই আসল ভারতবর্ষ। মোদি দিদি এটা ভারতবর্ষ নয়। আমরা বলছি মোদি দিদি, তৃণমূল, বিজেপি এরা এমন একটা ভারতবর্ষ তৈরি করেছে যে ভারতবর্ষে ধর্ম, জাত পাতে দীর্ণ, বেকারত্ব, হাহাকার, ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা, কাজ না পাওয়ার যন্ত্রণা, মহিলাদের ইজ্জত হারানোর যন্ত্রণা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা একটা ইন্ডিয়া তৈরি করতে চাইছি যেখানে সবার হাতে কাজ, সবার পেটে ভাত, একটা বিভিন্নতার মধ্যে ঐক্যের ভারতবর্ষ, যাতে সবাই, সব ভাষার, সব ধর্মের, সব মানুষ তাদের সমানাধিকারের ভিত্তিতে সংবিধান প্রদত্ত যে অধিকার, সেই অধিকারের ভিত্তিতে সংবিধানকে রক্ষা করে আমার দেশ ধর্মনিরপেক্ষতার পক্ষেই থাকবে, এগোবে। এই স্বপ্ন আমরা দেখে ইন্ডিয়া জোটে আছি। ইন্ডিয়া জোট রাজনৈতিক এজেন্ডা সেট করছে।